এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আজকের আরেকটা ব্লগে। তো আজকে আমরা এসছি জঞ্জু হানক ভিলেজে। তো এখানে যেমনটা দেখছেন এই জায়গাটা হচ্ছে হানক ভিলেজের এন্ট্রান্স। তো মেইন গেট দিয়ে যখন আপনারা ঢুকবেন, ঢুকে প্রথমেই এই জায়গাটা আপনাদের চোখে পড়বে। আর এখানে আরেকটু সামনে এগিয়ে গেলে এখানে যেমনটা দেখছেন একজন ট্যুর গাইড আছেন, উনি গাইড করছেন এবং এই জায়গাটা সম্পর্কে বর্ণনা করছেন। তো এরকম গাইডেড ট্যুরও আপনারা পাবেন। তো চলুন দেখি। এখানে যেমনটা দেখছেন জঞ্জু রেল স্টেশন। এখান থেকে ট্যাক্সি অথবা প্রাইভেট কারে অথবা বাসেও যদি আসেন 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এর মধ্যে এই গিয়নগিজন শ্রিন এই জায়গাটায় এখানে এসে পৌঁছে যাওয়া সম্ভব। আমরা এখন যেখানে আছি এই জায়গাটা বা যেই বিল্ডিংটা দেখছি, এই বিল্ডিংটা আসলে খুবই ঐতিহাসিক এবং পুরাতন একটা বিল্ডিং। এবং এই বিল্ডিংটার বিশেষত্ব হচ্ছে এখানে একটা ছবি রয়েছে। ছবিটা রয়েছে হচ্ছে কিং তেজিওয়ের, যিনি ছিলেন চুসন ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। তো আমরা যে কিং তেজোর কথা বলছি তার আসল নাম ছিল ওয়াই সেয়ংগি। উনি এই জঞ্জু শহরে জন্মগ্রহণ করেন এবং উনি একজন মিলিটারি জেনারেল ছিলেন এবং উনি কাজ করতেন গোরিও ডাইনেস্টিতে। তো গোরিও ডাইনেস্টির শেষের দিকে উনি নিজেকে সম্রাট ঘোষণা করেন এবং নাম গ্রহণ করেন কিং তেজিও। কোরিয়ান ওয়ার্ড কিং তেজিও এর মানে হচ্ছে গ্রেট অ্যানসেস্টার। ঐতিহাসিক দিক থেকে তুলনা করলে এই চুসন ডাইনেস্টি তার যে গুরুত্ব সেটা ধরা যায় আমাদের সাউথ এশিয়ার যে মুঘল সাম্রাজ্য ছিল সেই মুঘল সাম্রাজ্যের মতোই গুরুত্বপূর্ণ। এই চুসন ডাইনেস্টির সাম্রাজ্য 500 বছর অবধি স্থায়ী ছিল এবং এটা চলে হচ্ছে 1392 থেকে 1897 সাল পর্যন্ত। So moving forward, what I found is there was a small bamboo garden where I noticed two foreigner couple. They were enjoying themselves. Look at the dress of that guy, it's a black dress. This dress actually traditional warrior dress, Korean warrior dress. So with this dress there comes the sword. এখানে লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো ছোট ছোট পাথর একটার উপর আরেকটা সাজিয়ে রাখা আছে। তো এখানকার এটা আরেকটা ট্রেডিশন বা বিলিফ যে একটার পর আরেকটা জিনিস যদি এভাবে সাজিয়ে রাখেন তাহলে এটা সাজিয়ে যদি কোনো উইশ করেন তো সেই উইশটা মানে প্র্যাকটিক্যালি ফলবে। এরপর কিছু দূর সামনে যেতে চোখে পড়লো এই হিস্টোরিক্যাল আর্কাইভটা। চলুন দেখি কি আছে এই আর্কাইভে। এখন এখানে যেটা দেখছেন এটা হচ্ছে রয়্যাল ডায়েরিজ। তো প্রতিটা রাজার তার জীবদ্দশায় যা করেছেন সেগুলো লিখে রাখা হতো। আরেকটা জিনিস যদি একটু ভালো মতো খেয়াল করেন, এই লেখাগুলো কিন্তু চাইনিজ ওয়ার্ডে লেখা, ঠিক আছে?
তো কেন এটা বলেন তো? তো আশা করি, যাই হোক আমি বলছি, বিষয়টা হচ্ছে সেই সময়ে যারা উচ্চবংশীয় কোরিয়ান নাগরিক ছিলেন তাদের ভাষা ছিল হচ্ছে চাইনিজ। তারা অফিসিয়াল কাজে চাইনিজ ভাষা ব্যবহার করতেন। এটা ফার্স্ট ক্লাস সিটিজেনরা, তাদের মানে যারা পশ কোরিয়ান, তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে তাদের কার্যক্রম সম্পন্ন করতেন। মিউজিয়াম থেকে বেরিয়ে আবার আমরা এগিয়ে চললাম। তো কিছু দূর সামনে যাওয়ার পরে আমরা পেলাম আরেকটা মিউজিয়াম। তো এই মিউজিয়ামটাতে এসে আমরা যেটা বুঝলাম তা হলো, এই মিউজিয়ামে কিং তেজোর যে পোর্ট্রেটটা আছে, এই পোর্ট্রেটগুলো কিভাবে আঁকা হয়েছে, কিভাবে জিনিসগুলো ইভলভ করা হয়েছে, সেই আর্টটা ডিসপ্লে করা হচ্ছে। এই প্রদর্শনীর পাশেই ছিল আরেকটা এক্সিবিশন হল, যেটা এখন আপনারা দেখছেন। এখানে একটা পর্দা লাগানো আছে। এই পর্দায় প্রদর্শিত হচ্ছে কোরিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য, গরমকালে কেমন, শীতকালে কেমন। আর এর পাশাপাশি এই যে কিং তেজোয়ের পোর্ট্রেটটা, সেটা যে আঁকা হয়েছে সাম্প্রতিক সময়, সেই আঁকার বিষয়টা, সেই আর্টটা ভিডিওতে ধরে রাখা হয়েছে। তাই আপনাদের জন্য আমিও এটা নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এই ক্লিপটার মাধ্যমে আমরা আসলে দেখতে পাচ্ছি কিভাবে এই ড্রয়িংটা করা হয়েছে, কতটা যত্নের সাথে, কতটা সময় নিয়ে, এবং কত সিনিয়র এক্সপিরিয়েন্সড একজন পার্সন উনি এই কাজটা করেছেন। বিষয়গুলো সত্যিই প্রশংসার দাবিদার। অতঃপর ছবি দেখে আমার কাঁচা চোখে যতটুকু বুঝতে পারি, কিং তেজো উনি ছিলেন বেশ স্বাস্থ্যবান এবং প্রশস্ত কাঁধ, বেশ চওড়া ছিল তার কাঁধ। তার হাত ধরেই শুরু হয় কোরিয়াতে চুসন ডাইনেস্টি। এরপরে পাশের মিউজিয়ামে বিভিন্ন অন্যান্য রাজা যারা ছিলেন তাদের ছবি তুলে ধরা আছে এবং তাদের মুকুট তাদের মাথায় শোভিত আছে। সেই এক্সিবিশন হলটার পাশে একটা রেস্টিং প্লেস ছিল ছোট, এখানে বসে বাইরের প্রকৃতিটা দেখতে লাগলাম। কিছুক্ষণ এখানে জিরিয়ে নিয়ে ফের চলা শুরু করলাম। এখানে আরেকটা জিনিস চোখে পড়লো, সেটা হলো প্রজেক্টর দিয়ে এইভাবে পুরা ওয়ালের উপরে প্রদর্শনী করা হচ্ছে। এখানে দেখানো হচ্ছে সেই সময় কোরিয়াতে যারা নাগরিক ছিলেন তারা কেমন ছিলেন, কী ধরনের কাপড় পরতেন, তাদের সামাজিক রীতিনীতি কেমন ছিল সেখানকার কালচার। এটার একটা দারুণ প্রদর্শনী। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের প্রদর্শনীগুলো আসলে বাচ্চাদের জন্য। তো যারা আজকে শিশু, তারা আগামী দিনের ভবিষ্যৎ। তো সেই ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের অতীতকে জানে, যেন তাদের অতীতকে ভুলে না যায়, সেই জন্য এইটা একটা ছোট্ট প্রয়াস সেই অতীতকে সংরক্ষণ করার। আসলে এখান থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। তো
প্রদর্শনী শেষ করে আবার চলা শুরু করলাম, পেয়ে গেলাম আরেকটা ছোট মিউজিয়াম। তো এখানে তৎকালীন পোশাক আর তৎকালীন ব্যবহার্য জিনিসপত্রের একটা ছোট্ট প্রদর্শনী ছিল, সেগুলো ঘুরে দেখলাম। So it's time to finish the museum visit and explore more about the Gyeonggi-jeon Shrine. এই ঘরে ঢুকে আমার চোখ ছানা বড়া। দেখুন তো কি জিনিস এটা, দেখেছেন? ঢেকি, কোরিয়াতে ঢেকিও আছে বলুন। আসলে আমরা আজকে যেই জায়গাটায় এসছি এটা আসলে ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ, বিধায় এখানে অনেক ধরনের রিচুয়ালস পালন করা হতো। তো সেই সমস্ত রিচুয়ালসের মধ্যে একটা ছিল এভাবে ধান অথবা গম অথবা দানাদার শস্য এগুলো এভাবে ভেনে রিচুয়ালস পালন করা। তো এই ঢেকিটা তারই নিদর্শন। তো এইখানে বিদেশি দর্শকদের জন্য এই ক্লিপটাও অ্যাড করে দিলাম যে আমাদের দেশে কিভাবে ঢেকিতে ধান ভানা হতো। আসলে আজকাল এই জিনিসটা আমাদের দেশেও খুব একটা দেখা যায় না, আমাদের দেশেও এটা মোটামুটি একটা বিলুপ্তপ্রায় ইতিহাস। তো থাকলো সাক্ষী আমার এই ভিডিও একটা ইতিহাসের অংশ হয়ে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, ওই যে পিছনে একটা ডোম দেখা যাচ্ছে, দেখছেন? তো এই ডোমটা নিয়ে আমরা পরে কথা বলবো, তবে এখন যেটুকু বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এই ডোমটা খুবই ইন্টারেস্টিং। এটা ডিজাইন করা হয়েছে রোমান্সেক এবং বাইজেন্টাইন স্টাইল মিলিয়ে। এই রোমান্সেক স্টাইলটা আসে আসলে ইউরোপ থেকে। রোমান নামের সাথে আশা করি কিছু বুঝতে পারছেন, এ আরেক অনেক বড় ইতিহাস। তো সংক্ষেপে বললে 1100 এবং 1200 শতকের দিকে ঘরবাড়িগুলো ওই স্টাইলে বানানো হতো। তো ইভেনচুয়ালি এখন আজকাল আমরা গোথিক স্টাইল বললে যেটা বুঝি, সেই গোথিক স্টাইলটা এসেছে আসলে এই রোমান্সেক থেকে। আচ্ছা, এইটা আসলে কি জায়গা বলুন তো?
আসলে এই জায়গাটা দেখে কিছু কি আইডিয়া করা যায়? তো বিষয়টা হচ্ছে এটা একটা রিচুয়ালস পালন করার জায়গা ছিল সেই সময় আর কি। এখানে দেখুন তো ওই যে সেই বিল্ডিংটা, এটা নিয়েই তখন আমরা কথা বলছিলাম। তো এই বিল্ডিংটার নাম হচ্ছে আসলে জনদং ক্যাথেড্রাল এবং এটা স্থাপিত হয় 1914 সালের দিকে। এবং আমি এখানে যেই প্রভিন্সে আছি এই প্রভিন্সের মধ্যে এটাই সবচেয়ে বড় এবং পুরাতন ওয়েস্টার্ন স্টাইল বিল্ডিং। মানে সেই সময় 1914 সালের দিকে এই স্টাইলে এই ডিজাইনে এই বিল্ডিংটা তৈরি করা হয়। এর চেয়ে পুরাতন বিল্ডিং আর অত্র প্রভিন্সে কোথাও নেই। মিনওয়াইল ইতিহাস এবং ঐতিহ্য এর ভিড়ে এর ফাঁকে এই এলাকাটা অর্থাৎ গিয়নগিজন শ্রীনের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, গাছপালা দিয়ে যেভাবে সুন্দর করে রাখা হয়েছে জায়গাটাকে, এটাও কিন্তু বেশ চিত্তাকর্ষক। এবং আমি জানি না ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারছেন বা কেমন বুঝতে পারছেন, প্র্যাকটিক্যালি এখানে এসে দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখা, এটা উপভোগ করা, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আরও অনেক বেশি সুন্দর। আচ্ছা, এই জায়গাটা, এই যে স্তম্ভটা দেখছেন, এটা একটা আসলে সার্কুলার এরিয়া দিয়ে ঘিরে রাখা। তো এটার একটা বিশেষ সিগনিফিক্যান্স, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই জায়গাটায় আসলে এই জোসন ডাইনেস্টির রয়্যাল আম্বেলিক্যাল কর্ডগুলো একসাথে স্টোর করে রাখা হতো, প্রিজার্ভ করে রাখা হতো। ঠিক আছে, তো আম্বেলিক্যাল কর্ড কেন, আসলে এইটাও একটা ইন্টারেস্টিং ঘটনা। বিষয়টা হচ্ছে সেই সময় তখনকার সোসাইটিতে আম্বেলিক্যাল কর্ডকে ধরা হতো সোর্স অফ লাইফ। তো একজন রয়্যাল মেম্বার যখন জন্মগ্রহণ করতেন, তো তার সোর্স অফ লাইফ হিসাবে ধরা হতো সেই আম্বেলিক্যাল কর্ডকে। তো সেটাই এখানে প্রিজার্ভ করে রাখা হতো। অতঃপর দেখতেই পাচ্ছেন বেলা গড়িয়ে গেছে, এখন বিকাল। তো আজকে এখানেই আমরা মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ করলাম। একটু বসে জিরিয়ে নিয়ে আমাদের আজকের অভিযান এখানেই সমাপ্ত হলো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি সামনে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।